বিশ্ব কি এখন চরম যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে কি এই মুহূর্তে সব থেকে বড় খবর আসছে? ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসে আছড়ে পড়ছে আমেরিকার বিধ্বংসী মিসাইল। হ্যাঁ, এই বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব। কি আলোচনা? বিশ্ব চরম যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে একদম সর্বশেষ যে আপডেট যা হয়ে এসেছে সেটা হলো ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসে আছড়ে পড়ছে আমেরিকার বিধ্বংসী মিসাইল। ইরান দমে যাওয়ার পাত্র নয়, কিন্তু তারা শুরু করেছে পাল্টা আক্রমণ। কিন্তু এই রক্তক্ষয়ী সংগ্রামের মাঝে ভারতবর্ষের জন্য কি কোনো আশার আলো আছে? সেই বিষয় নিয়েই আমি আপনার সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি রাজকুমার আর আপনি দেখছেন জিওটিক্যাল। চলুন আমরা শুরু করি। আমাদের পকেটে তেলের দাম কি এবার কমতে চলেছে? আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত থাকুন, প্রত্যেকটি পয়েন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধুমাত্র যদি আপনি এই বিষয়গুলো শুনতে আগ্রহী থাকেন বা আপনি একজন দায়িত্বশীল নাগরিক হয়ে থাকেন, তাহলে তো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। দেখুন, ভারতের প্রতিরক্ষা নিয়ে রয়েছে এক বিরাট মাস্টার স্ট্রোক। ইয়েস বন্ধুরা, প্রথমে আমাদের বুঝতে হবে যে এই বন্দর আব্বাস বন্দর আসলে কি এবং কেন আমেরিকা এখানেই আঘাত হানলো। দেখুন বন্ধু, ইরানের এই বন্দরটি তাদের নৌবাহিনীর প্রধান সদর দপ্তর বা নেভাল হেডকোয়ার্টার। এখান থেকে ইরানের IRGC গোটা স্টেট অফ হরমুজ নিয়ন্ত্রণ করে। আমেরিকা তাদের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের মাধ্যমে এখানে অ্যাটাক করেছে। দাবি করছে যে তারা মিসাইল লঞ্চ সাইট এবং আন্ডার ওয়াটার মাইন বিছানোর সিস্টেমগুলো ধ্বংস করে দিয়েছে। দেখুন বন্ধু, আমেরিকা সরকারিভাবে এই অভিযানের নাম দিয়েছে প্রজেক্ট ফ্রিডম। এই প্রজেক্টের আসল উদ্দেশ্য কি? এই প্রজেক্টের আসল উদ্দেশ্য হলো স্টেট অফ হরমুজকে ইরানের নিয়ন্ত্রণ থেকে সরাসরি মুক্ত করে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি স্বাধীন করে দেওয়া বা স্বাধীনভাবে সারা পৃথিবীর কাছে ওপেন করে দেওয়া। কেন আমেরিকা হঠাৎ এত মরিয়া হয়ে উঠল? দেখুন, একটা কথা মনে রাখতে হবে, ভূ রাজনীতিতে কোনো কিছুই সাধারণ নয় বা সাবলীল নয়। যেটা আপনি দেখছেন সেটা নয়, কারণ বিশ্বজুড়ে, এটা কারণটা আমি আপনাকে রিকোড করে বলে দিই। দেখুন, বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশচুম্বী এবং গোটা বিশ্ব এই পরিস্থিতির জন্য আমেরিকাকেই দায়ী করছিল। তাই তারা বাধ্য হয়ে এই বড় পদক্ষেপ নিয়েছে। কারণ যদি সমস্ত দেশ আমেরিকার বাইরে চলে যায়, তাহলে আমেরিকার দাদাগিরি আর কেউ মেনে নেবে না। এখানে দাদাকে তো কিছু না কিছু ভালো কাজ করে দেখাতে হবে। যেমন আপনার পাড়ার কোনো একজন মস্তান রয়েছে বা একটু গণ্যমান্য ব্যক্তি রয়েছে যিনি একটু মস্তানি করে বেড়ান, কিন্তু তাকে মানে তার কারণ তিনি কিছু না কিছু ভালো কাজ করেন। সেরকমই একটু ভালো কাজ করে দেখাতে হবে, আর সেই ভালো কাজটাই এটা। চলুন আমরা আবার গল্পে ফিরে যাই। দেখুন, লড়াইয়ে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করার ক্ষমতা না রাখলেও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকার সামরিক যে সমস্ত বেস রয়েছে সেখানে পাল্টা আক্রমণ শুরু করেছে। ব্যাপারটা হচ্ছে, আমেরিকা আর ইরান এই যে দুটো ক্ষমতা আপনি যদি পাশাপাশি রাখেন, তাহলে দেখবেন এদের মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমেরিকা চাইলে আমেরিকার ভূল্যান্ড থেকে বা তার মাতৃভূমি থেকে ডাইরেক্ট ইরানের উপর আক্রমণ চালাতে পারে, কিন্তু ইরান চাইলে আমেরিকার উপর আক্রমণ করতে পারে না। আর ইরান কি করছে? ইরান সেই কাজটাই করছে যেটা তার করা দরকার, অর্থাৎ যে সমস্ত জায়গায় আমেরিকার বেস রয়েছে সেই সমস্ত জায়গায় আক্রমণ করছে। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? মজার ব্যাপারটা হলো, একদিকে যখন যুদ্ধ চলছে, অন্যদিকে কাতারের রাজধানী দোহায়, হ্যাঁ ইয়েস ঠিক শুনছেন, কাতারের রাজধানী দোহায় কিন্তু আমেরিকা আর ইরানের মধ্যে আলোচনার টেবিলে সমঝোতাও চলছে। বিষয়টা কিরকম গোলমেলে ব্যাপার না? হ্যাঁ, ভূ রাজনীতি ঠিক এরকমই হয়। কিন্তু কাতার কেন? কিছুদিন আগে তো আমেরিকায় চলছিল, হঠাৎ কাতারে কেন?
কারণ কাতারের সঙ্গে আমেরিকার একটা সুসম্পর্ক রয়েছে, এটা আমরা সবাই জানি। আবার অন্যদিকে আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, জিও পলিটিক্স আপনি যেহেতু চর্চা করেন, আপনি বিষয়টা জানেন, হামাসের সঙ্গে কিন্তু কাতারের একটা ভেতরে ভেতরে ভালো সম্পর্ক বা সমঝোতা রয়েছে। এবং এটা একটা মুসলিম কান্ট্রি বা মিডল ইস্ট বা গলফ কান্ট্রি। তো এখানে মধ্যপ্রাচ্যের অন্যান্য গোষ্ঠীগুলোর সাথেও এদের একটা ভালো যোগাযোগ রয়েছে। তো অতএব কাতারকে সবাই মধ্যস্থতা হিসাবে মেনে নিতে রাজি হয়েছে পিস্টকের জন্য। পাকিস্তান তাহলে কোথায় গেল? ধুর, পাকিস্তানে কখনো চুক্তি হয়? যারা নিজেরাই টেরোরিস্ট বানানোর ফ্যাক্টরি তো খুলে বসে রয়েছে, সেখানে কখনো পিস্টক হয়? একটু ভেবে দেখুন। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প তো বড় বড় সব টুইট করে বলছিল মাই ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি, যেটা উনি করে থাকেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাই পাকিস্তান এটার আয়োজন করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ সারা বিশ্বের কাছে পাকিস্তানের ভাবমূর্তি এখন জঙ্গি কারখানার মতো হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের সংকট এবং আব্রাহাম একর্ড একই যুদ্ধের আবাহে পাকিস্তানের উপর চাপ আরো বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে আব্রাহাম একর্ড এর সই করার জন্য চাপ দিচ্ছেন। এই একর্ড মানে হলো, একর্ড ব্যাপারটাকে আপনাকে আমি একটু বুঝিয়ে বলি, না হলে আপনি বুঝতে পারবেন না। যদি আপনি জানেন তবু আমি একটু ডিকোড করে দিচ্ছি আকর্ড ব্যাপারটা কি। দেখুন, আকর্ড মানে হলো ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। কিন্তু পাকিস্তান যদি এটা করে তবে তাদের যে কট্টরপন্থী জনগণ, তাদের সরকারের পতন ঘটাবে। এটা পাকিস্তানের সরকার সহজে মেনে নেবে না। কিন্তু আমেরিকা তাদের মাথার উপর বসে আছে, তারা চাপ দিতে শুরু করেছে। ভাবুন এখন পাকিস্তানের কি অবস্থা। পাকিস্তান এখন শাঁকের করাতে পড়ে গেছেন। এগোলে আমেরিকার চাপ, পিছলে আভ্যন্তরীণ গৃহযুদ্ধের ভয়ে। এখন পাকিস্তান কোন দিকে যাবে সেটাই আমাদের এখন সুন্দরভাবে বেবিকর্ন খেতে খেতে সিনেমা দেখা। এবার আসি আমাদের দেশের কথায়। দেখুন, এই যুদ্ধে ভারতের জন্য একদিক দিয়ে আশীর্বাদ অবশ্যই হতে পারে। কিরকম? দেখুন, স্টেট অফ হরমুজ যদি পুরোপুরি খুলে যায় তবে ভারত আর ক্রুড অয়েল ইম্পোর্টে যে বিশাল পরিমাণ প্রবলেমের মুখে পড়েছিল সেটা কিন্তু তো থাকবেই না। একবারে থাকবে না আমি এটা বলবো না, থাকবে। যে সমস্ত সাপ্লাই চেনগুলো নষ্ট হয়ে গেছিলো সেই সমস্ত সাপ্লাই চেন তৈরি হতে একটু টাইম লাগবে, কিন্তু মার্কেটে একটা বিশাল বুস্ট আসবে। সাপ্লাই চেন আগের মতো সচল হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হবে। আপনাকে ভারতের জন্য একটা দুর্দান্ত খবর আমি এই ভিডিওতে দিয়ে রাখি। দেখুন, এই খবরটা আমার মনে হলো আপনাদের জানানো দরকার, তাই আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই থাম্বনেলে দেখেছেন যে আবার নতুন করে ভারত ক্ষমতাশালী হচ্ছে। হ্যাঁ, ঠিক দেখেছেন। দেখুন, রাশিয়া থেকে আবার S-400 মিসাইল সিস্টেম আসছে। এরপর ভারত তার নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার জেট AMCA প্রজেক্ট তৈরি করার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আগে যেখানে হল শুধু কাজ করত, এখন সেখানে ভারত সরকার 3টি কোম্পানিকে হলের সাথে সাথে ছাড়পত্র দিয়েছে। কি সেই 3টি কোম্পানি? অবশ্যই প্রথমে রয়েছে টাটা, 2 নম্বর লরেন্স অ্যান্ড টুব্রো, 3 নম্বর ভারত ফর্জ। এই সমস্ত কোম্পানি অর্থাৎ প্রাইভেট কোম্পানি হাতে যদি ভারতীয় মিসাইল সিস্টেম তৈরির একটা অনেক বড় অংশ চলে যায়, তাহলে ভারতবর্ষ প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপ এবং সুরক্ষিত হবে। শুধু তাই নয়, যেখানে আমেরিকা লকহিড মার্টিন বা বোয়িং এর মতো কোম্পানি দিয়ে তাদের বায়ুসেনাকে শক্তিশালী করে, এখন ভারতও সেই পথেই পা বাড়িয়েছে, যাতে পাকিস্তান বা চীনের মতো শত্রুরা ভারতের দিকে চোখ তুলে তাকাতে ভয় পায়। এটা আমাদের জন্য গর্বের। বন্ধুরা, বিশ্ব রাজনীতি যখন টালমাটাল, তখন আমাদের ভারত নিজেকে আত্মনির্ভর করার লড়াই চালাচ্ছে। মনে রাখবেন, দেশ এগোলে আমরাও এগোবো। কিন্তু শুধু ভিডিও দেখলে হবে না, আমাদের নিজেদেরকেও দক্ষ করে তুলতে হবে।
তাই বাঙালি ভাই বোনদের আমি বলবো, অর্থাৎ যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে, যারা বাংলা ভাষায় কথা বলে, সেই সমস্ত ভাই বোনদের আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কর্মসংস্থানের জন্য একটা বড় সুযোগ এভারডটস একাডেমি নিয়ে এসেছে। যদি আপনি আমাদের এই এভারডটস একাডেমিতে এআই কোর্স শিখুন, ডিজিটাল মার্কেটিং শিখুন এবং বিভিন্ন ধরনের কোর্স রয়েছে যেগুলো শিখুন, শিখে যদি আপনি আপনার বিশ্বের বাজারে বড় বড় কাজ করতে পারেন, বিদেশি টাকা নিয়ে আসতে পারেন, তখন কিন্তু আপনার ছোট্ট ছোট্ট বিন্দু দিয়েই একটা বড় সিন্ধু তৈরি হবে। আশা করি আপনাকে আমরা বোঝাতে পেরেছি যে আপনি কিভাবে ভারতের উপকার করবেন, দেশের উপকার করবেন, নিজের পরিবারের উন্নতি করবেন। দেখুন, এই কথাগুলো আমি সব দিন বলে এসেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো। আপনারা নিজেদের পরিবারকে সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন, ইনকাম করুন, বসে না থেকে, দাঁড়িয়ে না থেকে। কোনো ভুলভাল পার্টিতে, অর্থাৎ ড্যাশ জনতা পার্টি আপনারা কিছুদিন আগেই শুনেছিলেন, এই সমস্ত থেকে সরে নিজেরা কিছু কাজ করুন। দেখবেন দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে, আপনার পরিবারের উন্নতি হবে। এই কথা বলেই আমাদের আজকের ভিডিও শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, ধন্যবাদ।